আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মেজবা আহমেদ। আজকে আমরা সাইকিট-লার্ন রোড ম্যাপের সপ্তম লেকচার নিয়ে আলোচনা করব, যেখানে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব যে কেন আমরা ফিট এবং ট্রান্সফর্মটাকে আলাদাভাবে ব্যবহার না করে ট্রেনিংয়ের জন্য শুধুমাত্র ফিট ট্রান্সফর্মটা ব্যবহার করছি, এবং এইটা যে আমরা শুধুমাত্র টাইম এফিসিয়েন্সির কারণে ব্যবহার করছি কিনা, না অন্য কোনো লজিক আসলে বিহাইন্ড দ্য সিনে আছে। আমরা যখন থিওরিটিক্যাল কনসেপ্টগুলো লাস্ট কয়েকটা ক্লাসে আলোচনা করছিলাম, ইকোসিস্টেমে আলোচনা করতেছিলাম বা পাইপলাইনে আলোচনা করতেছিলাম, স্টিমিটরে আলোচনা করতেছিলাম, তখন আমরা বলার চেষ্টা করছিলাম যে অ্যাকচুয়ালি যখন থিওরিটিক্যাল কনসেপ্টটা ছিল যে ফিট মেথড কাজ হবে, ট্রান্সফর্ম মেথড কাজ হবে, দুইটার আউটপুট এক জায়গায় হয়ে একটা ক্লিন আউটপুট পাবে, রাইট? বাট যখন আমরা অ্যাডভান্স কনসেপ্টে আসতেছিলাম তখন আমরা দেখতেছিলাম যে এই লার্নিং ফেজ এবং হলো যে আমাদের একটা ট্রান্সফরমেশন ফেজ আছে, এই দুইটা ফেজ একসাথে কম্বাইন হওয়ার পরে একটা অ্যাটমিক অপারেশন বা স্ট্যান্ড অ্যালোন অপারেশন তৈরি হয়, যেটাকে আমরা ফিট ট্রান্সফর্ম বলছিলাম। এখানে যখন আমরা ফিটের ক্ষেত্রে ব্যবহার করছিলাম তখন আমরা লার্নিং অ্যাট্রিবিউটগুলো পাচ্ছি, যেটা গিয়ে আবার হলো ট্রান্সফরমারে অ্যাপ্লাই হচ্ছে। এই ট্রান্সফরমারে অ্যাপ্লাই হওয়ার পরে কী আসে? ক্লিন একটা ডাটা ম্যাট্রিক্স আমরা পাই, তাই না? কোনো ধরনের আসলে ম্যাট্রিক্সের শেপ চেঞ্জ হয় না, যেটা আমাদের লাস্ট কয়েকটা ক্লাসে আলোচনা ছিল। কিন্তু এই কাজটা যখনই আমরা করতে যাচ্ছিলাম ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিংয়ে, যারা একদম বিগিনার লেভেলে আমরা কাজ করি, ওনারা অলরেডি কী করে? ডাটাটা লোড করে, স্প্লিট করে, অ্যান্ড দেন ফিট করার পরে ওইটার উপর ট্রান্সফরমেশনটা করে, যেটা হলো লং ওয়ে প্রসেস, তাই না? কিন্তু আমরা যদি এটাকে সিম্পলিফাইড করার চেষ্টা করি, জাস্ট স্কেলারের মধ্যেই আমরা কী করে দিই? ফিট ট্রান্সফর্মটা করে দিই। কার জন্য? শুধুমাত্র ট্রেনিং ডাটার জন্য, টেস্টিংয়ের জন্য আসলে এটা আমরা ব্যবহার করব না। এই কাজটা যখনই আমরা করতে যাই, অনেকেই একটা প্রবলেম ফেস করেন যে আমি ফিট ট্রান্সফর্ম করলাম এক্স ট্রেনিংয়ের জন্য, আর এক্স টেস্টের জন্য শুধুমাত্র ট্রান্সফর্ম করলাম, তাহলে আমাদের একটা ডাউট আসে যে আসলে কেন বোথ কেসেস আমরা করলাম না। এবং এইটার যে রিজন ছিল সেটা ছিল ডাটা লিকেজ, যেটা কি করে? ওভারফিটিংয়ের একটা সিচুয়েশন তৈরি করে। সেটা থেকে বাঁচার জন্য আমরা আসলে কাজ করি। কিন্তু এখানে আরেকটা সিনারিও আছে। সে সিনারিওটা কি? যখন আমরা একটা ম্যাট্রিক্স M/N শেপের একটা ম্যাট্রিক্স আমরা ইনপুট দেই, তখন হলো মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এইগুলো ক্যালকুলেট হয়। পাশাপাশি এই জিনিসগুলো অ্যাপ্লাই হওয়ার পরে ফিট ট্রান্সফর্ম মেথডে যে কী হয়? ফরওয়ার্ড হয়। এই ফরওয়ার্ড হওয়ার সময় যেটা হয়, খেয়াল করেন, স্টেটস আর স্টোরেড ইন মেমোরি ফর ফিউচার ইউজেসের জন্য। তার মানে আমার এই ফিট ট্রান্সফর্মের যে স্টেটটা থাকবে, কারণ অলরেডি র ডাটা স্টেটলেস অবস্থায় ছিল, যখন আমরা ফিট ট্রান্সফর্ম করছি তখন একটা স্টেট ক্রিয়েট হচ্ছে। এই স্টেটটা পরবর্তীতে আমাদের ক্লিন একটা ম্যাট্রিক্সে দেবে। কিন্তু আমি যদি চিন্তা করি যে মেথডটা যদি ক্যালকুলেট করার প্রসেসটা যদি না থাকতো, তাহলে আমরা লার্নিং প্যারামিটারগুলো পেতাম না, তাই না? যেমন আমি যদি বলি কোএফিসিয়েন্ট আন্ডারস্কোর একটা লার্নিং ম্যাটেরিয়ালস, আমি যদি বলি ইন্টারসেপ্ট, এইটা একটা আমার লার্নিং প্যারামিটার, তাই না? এই দুইটা লার্নিং প্যারামিটার আমরা ব্যবহার করতেছি রিগ্রেশনের জন্য, তাই না? এই যে লার্নিং প্যারামিটারগুলো আছে, এগুলো যদি আমরা ক্যালকুলেট না করতাম তাহলে আমরা পেতাম না। তাহলে আমাদের কি হবে? মিন এবং ভেরিয়েন্সটা বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনসের ক্যালকুলেশনসগুলো এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো। এখন এই জিনিসটা যখন করতে যাই, দুইটা অপশনস আমাদের কাছে আসে। একটা হলো সেপারেট কলিং করা যায়, আর একটা হলো কম্বাইন্ড কলিং করা যায়। সেপারেট কলের ক্ষেত্রে যে ধরনের অসুবিধা হয় সেটা হচ্ছে, আমি যখন একটা অপারেশনস কল করতেছি সেটা একটা মেমোরি কনজামশনস নিচ্ছে, আবার হলো নতুন করে আমার একটা কল হচ্ছে। তো এইখানে যেটা হয়, প্রথমে স্টপ হয়ে যায়, প্রিভিয়াস যে সেলটা আছে সেটা স্টপ হয়ে যায়, দেন স্টোর করে স্টেটগুলো, যেটা লার্নিং অ্যাট্রিবিউটগুলো ছিল, তারপর কী করে? আবার রিস্টার্ট করে প্রসেসটা। দ্যাট মিনস আমি যদি ফিট মেথড ব্যবহার করি, যে আউটপুটগুলো পাবে সেটা স্টেট 1টা আমার, এরপরে এখান থেকে যে রেজাল্ট আসবে সেটা যাবে আমার ট্রান্সফরমেশনে, তাহলে স্টেট 2। তাহলে স্টেট 2তে যখন যাবে তখন আগে এই যে এটার যে আউটপুটটা ছিল এটা স্টোর করবে, করার পরে গিয়ে দেন আবার অ্যাগেন কাজ করবে, দেন অ্যাগেন রিস্টার্ট প্রসেস হবে। কিন্তু আমরা যদি ফিট ট্রান্সফর্ম করতে চাই, কোনো ধরনের স্টপ নাই, রিস্টার্ট প্রসেস নাই, স্টোর করার প্রসেস নাই, ডিরেক্ট কন্টিনিউয়াস রানিং হতেই থাকবে, কন্টিনিউয়াস লার্নিংয়ের মতো। তো এই কাজটা যখন আমরা করতে যাই, আপনারা খেয়াল করবেন, যখন
টেক্সট ভেক্টরাইজেশনসের মতো যে মেথডগুলো আছে যেখানে হচ্ছে হলো ওয়ার্ডগুলোকে কাউন্ট করা হয় 1 by 1 সিকুয়েন্সিয়ালি কাউন্ট করা হয়, অথবা আমরা যদি হচ্ছে হলো কোনো ধরনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনসের ক্ষেত্রে কাজ করে থাকি অথবা কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে কাজ করে থাকি, যে কোনো ধরনের স্টেট ক্যালকুলেট করার সময় যদি সেটা কন্টিনিউয়াস রানিংয়ে থাকে তাহলে হচ্ছে হলো মেমোরির যে ইউজেসটা আছে সেটা হচ্ছে হলো সেভ হয়। কীভাবে সেভ হয় এটা আমরা পরবর্তীতে দেখবো আর কি। ওকে, আমরা যদি এখন আসি যে ম্যাট্রিক্সের যে কম্পোজিশনসগুলো বা ডাইমেনশনালিটি রিডাকশন যেটা আছে সেটা আসলে কিভাবে কাজ করে ফিট ট্রান্সফর্মটাকে ব্যবহার করার কারণে। আমরা যখন অপটিমাইজেশন মেথড ব্যবহার করি, অপটিমাইজেশন মেথডের একটা থ্রোতে আমরা লিনিয়ার অ্যালজেব্রা যখন করি তখন হচ্ছিল প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস অথবা এসবিডি বা সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশনসের মতো ডাইমেনশনালিটি রিডাকশনগুলো আমরা ব্যবহার করি। তো কাজটা কীভাবে হয়, যখন স্টার্ট হয় প্রসেসটা স্টার্ট হয়, ফিট মেথড কী করে আইজেন ভ্যালু বা আইজেন ভেক্টরগুলোকে কী করে ক্যালকুলেট করে, অথবা আমরা যদি লাস্টের দিকে যাই তখন দেখবো যে অ্যাপ্রক্সিমেশনস ও ক্যালকুলেশনসগুলো হয়। ক্যালকুলেশনসগুলো হওয়ার পরে ট্রান্সফর্মে যখন রিচ করে তখন মাল্টিপ্লাই হয় সবগুলো ম্যাট্রিক্সে। তাহলে একটা হচ্ছিল ইনপুট ম্যাট্রিক্স আর একটা হচ্ছিল আইজেন ভেক্টর, তাহলে এই দুইটা মাল্টিপ্লিকেশনস হবে, মাল্টিপ্লিকেশন হওয়ার পরে ডাইমেনশনালিটি রিডাকশনের রেজাল্ট আসবে। কিন্তু যদি আমরা ফিট ট্রান্সফর্ম ব্যবহার করি ডিরেক্টলি ডিকম্পোজিশনসটা অ্যাপ্লাই হবে। আমরা যখন দেখব যে লাইক এসবিডি সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশনের ক্ষেত্রে লেফট সিঙ্গুলার ভ্যালু রাইট সিঙ্গুলার ভ্যালু থাকে, তাই না, এই ভ্যালুগুলো ডিরেক্টলি ক্যালকুলেট হবে, ক্যালকুলেট হওয়ার পরে আমাদেরকে ফাইনাল রেজাল্টটা দিয়ে দিবে। তো এখানে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে আইজেন ভ্যালু আইজেন ভেক্টর কিন্তু যারা আমরা করে আসছি আমরা অনেকে জানি যে এটা একটা কঠিন প্রসেস, অনেক লং একটা প্রসেস। এই লং প্রসেসটা যখন আমরা নিবে তাহলে টাইম লাগবে না, এক্সট্রা একটা টাইম লাগবে। আবার যখন ট্রান্সফর্ম করবে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হবে তাহলে এক্সট্রা একটা টাইম লাগবে। এই দুইটা টাইমের কন্টিনিউয়াস রেজাল্ট হচ্ছিল এটা। এখন আপনি বলবেন যে ভাইয়া যদি এটা আলাদা টাইম নেয় সে ফর এক্সাম্পল 5 মিনিট আর এটা যদি টাইম নেয় 2 মিনিট তাহলে হচ্ছিল টোটাল 7 মিনিট, একই প্রসেসও তো এটার মধ্যেও হবে, তাহলে কেন এখানে টাইম বেশি লাগবে আর কেন এখানে টাইম কম লাগবে? বিহাইন্ড দ্য সিনের জিনিসটা হয় যেটা যে আমার যখন আইজেন ভেক্টরের যে রেজাল্টগুলো আসে আমরা জানি সেখানে বিভিন্ন ধরনের ভেক্টর ক্যালকুলেশনসের আমরা অনেকগুলো পার্ট পাই, তাই না, B1 B2 U1 U2 এরকম করে আমরা অনেকগুলো ভ্যালু পাই। তো যখন ফিট ট্রান্সফর্ম ব্যবহার করব প্রত্যেকটা স্টেটের রেজাল্ট ইনিশিয়ালি ক্যালকুলেট হয়ে যাবে, প্রত্যেকটা স্টেটের রেজাল্ট সাথে সাথে ক্যালকুলেট হয়ে যাবে। এই ক্যালকুলেটেডটা ডিরেক্টলি কন্টিনিউয়াস হওয়ার কারণে এইটা হওয়ার পরে গিয়ে এটা স্টার্ট হইতো আর এটা হওয়ার সাথে সাথে স্টার্ট হয়, তাহলে একটার জন্য ওয়েটিং পিরিয়ড আছে আর একটার জন্য কোনো ওয়েটিং পিরিয়ড নেই। এই জন্য আমরা এখানে যদি 7 মিনিট বলিও এখানে হয়তো বা 3 মিনিট আমাদের সময় লাগবে। আবার মেমোরির ক্ষেত্রেও আমাদের একটা সেভিংস আছে, ঠিক আছে। এখন আসি, আচ্ছা আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই মেমোরি সেভিংসের কেন বললাম, কারণ এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা তো স্টোর হবে দেন গিয়ে ট্রান্সফর্মের কাছে যাবে, কিন্তু এখানে স্টোরের প্রসেস নেই, এটা ডিরেক্টলি পাস হতে থাকবে, দ্যাটস ওয়াই মেমোরি কনজামশনসটা আমাদের সেভিংস আছে। যেমন দেখেন আমি যদি হচ্ছে হলো নর্মাল কেসে কাজ করি ফিট এবং হচ্ছে হলো ট্রান্সফর্মটাকে সেপারেটলি কাজ করি তখন হচ্ছে হলো মেমোরি কনজামশনসটা দেখেন সেপারেট কলিংয়ের কারণে, তার মানে ইনপুট হবে প্লাস ইন্টারমিডিয়েট স্টেটগুলো থাকবে এরপরে আউটপুট আসবে। কিন্তু আমরা যদি ফিট ট্রান্সফর্ম ব্যবহার করি ডিরেক্টলি কী হবে মার্জ হয়ে যাবে, কন্টিনিউয়াসলি মার্জ হতে থাকবে। তখন কি দেখেন আমার যদি এখানে 7 গিগাবাইটের ধরেন হচ্ছিলো র্যাম যদি লাগতো, ওকে 7 জিবির, তাহলে সেক্ষেত্রে হচ্ছিলো আমাদের এখানে হয়তো বা 5 গিগাবাইট লাগবে অথবা 4 গিগাবাইট লাগবে। এই জিনিসটা আমাদের অ্যাডভান্টেজ আছে। এখন আরেকটা এক্সপেক্ট যদি আমরা খেয়াল করি যে যখন ট্রেনিং ডাটার ক্ষেত্রে আমরা মিন এবং ভেরিয়েন্সের প্রয়োজন হয় কিন্তু টেস্টিং ডাটার ক্ষেত্রে আমাদের আসলে এই জিনিসটা প্রয়োজন হয় না, তাই না? কারণ কি টেস্টিং ডাটা শুধুমাত্র আনসার্টেনিটির জন্য বা আননোন বা আনসিনের জন্য আমরা ব্যবহার করি, তাই না? তো এখানে আসলে কোনো প্যাটার্ন বা কোনো ধরনের লাইক রিপ্রেজেন্টেশনস আমাদের এক্সপ্লোর করার প্রয়োজন হয় না। আমরা শুধু এটা দিয়ে কি করব, ট্রেনিং যে সাকসেসফুলি হয়েছে সেটা কারেক্ট কতটুকু হয়েছে, প্রিডিকশনস কতটুকু হয়েছে, স্কোর কতটুকু হয়েছে সেটা ভ্যালিডেট করার জন্য চেষ্টা করি, তাই না? এই যে প্রসেসটা এটা আমাদের জন্য একটু ইম্পর্ট্যান্ট থাকে সবসময়। আমি যেটা যতবারই ইকোসিস্টেমের কথা বলছিলাম এটা বারবার আমি রিপিট করতেছি, এই জায়গাটাতে আমরা অনেকেই ভুল করে থাকি, ঠিক আছে? তাহলে আমাদের ট্রেনিং প্যারামিটার একটা যদি মিন হয় সেখানে আমাদের কী হবে, এক্স টেস্টের জন্য যদি আমরা ফিট ট্রান্সফর্মটা ব্যবহার করি তাহলে হচ্ছিল মডেল কী করবে, একদম পুরো সবগুলো স্কেলগুলোকে নিয়ে নিবে। তাহলে যখন এটা নিয়ে নেবে তখন ওভাররাইটস হবে না, কারণ ট্রেনিংয়ের জন্য সেম আউটপুট বা প্রসেস ক্যালকুলেট করতেছে বা জেনারেট করতেছে, টেস্টিংয়ের জন্য যদি সেম জেনারেট হয় তার মানে কি ওভাররাইট হবে। আপনি যখন
একই নামের একটা ফাইল যদি এক ফোল্ডারের মধ্যে বারবার পেস্ট করার চেষ্টা করেন তখন তাকে আপনাকে বলে রিনেম করার প্রসেসের কথা বলে, অথবা ওভাররাইট পারমিশনটা চায়। যদি রিনেমের প্রসেস হয় তখন হচ্ছিল আপনি চাইলে একটা ফোল্ডারের ভিতরে একই ফাইল দুইটা নামে রাখতে পারবেন। কিন্তু যদি আপনি ওভাররাইট করতেন তাহলে কি আগের যেটা ভার্সনটা ছিল সেই ইনফরমেশনটা মুছে যায়, নতুন যে ভার্সনের ডাটাটা আছে সেটা থাকে, ঠিক আছে না? এই যে ওভাররাইটের কারণে তখন আমাদের কি হবে, ট্রেনিংয়ের যে লার্নিং প্যারামিটারগুলো ছিল সেগুলো মুছে যাবে। তখন কে জায়গা নেবে? টেস্টিং জায়গা নেবে। আর টেস্টিং যদি হচ্ছিল লার্নিং প্যারামিটারের মধ্যেই জায়গা নেয় তাহলে ট্রেনিংয়ে তো কোনো আউটপুটই আমার নাই, লার্নিং প্যারামিটার আমাদের কোনো কিছু নাই। তাহলে কি হচ্ছে, বেসিক্যালি আমি টেস্ট করতেছি, টেস্টকে দিয়েই টেস্টিং করতেছি। তো টেস্টিংকে দিয়ে যদি টেস্টিং করতে যাই তাহলে মানে কি হবে, ওভারফিটিং হবে। তো সেই জন্য আমরা এই ডাটা লিকেজের সিচুয়েশনটা ফেস করব তখন। এইটা হচ্ছে হলো মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, যে ওভাররাইটের ব্যাপারটা। তো এই ওভাররাইটটা যাতে কোনো সময় না হয় সেটা আমাদের কনসার্ন করতে হবে, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট আপে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমাদের এইগুলো একটু প্রয়োজন হবে। তাহলে পাইপলাইনের লজিকটা কি, ফিট এবং হচ্ছে হলো প্রিডিক্ট, তাই না? ফিট যদি পাইপলাইনে আমরা যদি হচ্ছে হলো ফিট ট্রান্সফর্ম এক্সিকিউট করি তাহলে এখানে হচ্ছে হলো ট্রান্সফর্ম এক্সিকিউট হবে, তাই না? দুইটাই সেভ বাই ডিজাইনিংয়ের প্রসেসের মধ্যে সেভ একজন। এখন এই টেকওয়েসের যদি আমরা খেয়াল করি পাইপলাইনের মধ্যে ফিট এবং প্রিডিক্ট, ফিটটা এক্সিকিউট হবে ফিট ট্রান্সফর্ম হিসেবে, আর এখানে প্রিডিক্টটা আমরা ট্রান্সফর্মে এক্সিকিউট করব। সো দুইটা পাইপলাইনের এক্সিকিউশনসটা আমাদের জন্য একটু কনসার্নিং বিষয় আর কি। তাহলে দেখেন কি হচ্ছে, একটা যদি র টেক্সট থাকে এআই স্কুল পাইথন স্কুল, দুইটা আমাদের কি আছে, টেক্সট আছে, তাই না? এই যে দুইটা সেন্টেন্স আছে, দুইটা টেক্সট আছে, আমরা ফিট ট্রান্সফর্মে যখন করতে যাই তখন রেজাল্ট পাবো দুইটা স্পার্স ম্যাট্রিক্স। এই যে স্পার্স ম্যাট্রিক্সটা বলা আছে এইটার মিনিং হচ্ছে হলো যে জিরো কতগুলো আছে, জিরো কতগুলো অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? তো ধরেন আমার যদি জিরো সবচেয়ে বেশি থাকে আর ইউনিক নাম্বারগুলো কম থাকে, মানে 1 কম থাকে, তাহলে স্পার্সিটিটা বেশি, মানে বিক্ষিপ্ততা বেশি, ছড়াই ছিটে আছে বেশি। আর যদি হচ্ছে হলো জিরোর পরিমাণ কম থাকে, 1-এর পরিমাণ বেশি থাকে, তাহলে স্পার্সিটিটা কি, কম। তাই মানে কি, সবগুলো ডেন্সলি আছে। সেজন্য স্পার্স ম্যাট্রিক্সে দুইটা সিচুয়েশনস থাকে, একটা হচ্ছে স্পার্সিটি আর একটা হচ্ছে ডেন্স। ডেন্সলি যদি থাকে তাহলে আমাদের জন্য সুবিধা, অনেক কিছু হচ্ছে হলো ইনফরমেশান বা ফিচার থাকে। কিন্তু সেটা যদি এনকোডারের ক্ষেত্রে হয় তখন স্পার্সিটি ম্যাট্রিক্স আমাদের জন্য সুবিধার। ওকে, আমরা এগুলো শিখবো যে কখন আসলে বেশি স্পার্সিটি আমাদের প্রয়োজন হয়, কখন আসলে আমাদের ডেন্সটা প্রয়োজন হয়, সেটা আমরা দেখার চেষ্টা করব। এবং এগুলো সবগুলো যেহেতু ভোকাবুলারি এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যখন আমরা কভার করব, এই জিনিসগুলো আসলে বেসিক্যালি আমরা শিখবো, ঠিক আছে? যেহেতু আমরা এখনও নতুন, আমরা চেষ্টা করতেছি যে আস্তে আস্তে মুভ অন করার জন্য, বাট স্যাম্পলিং হিসাবে বা এক্সাম্পল হিসেবে আমরা এটাকে একটু শোকেস করে রাখলাম, ঠিক আছে? তাহলে বেজ এস্টিমেটও থাকে, যেমন লেকচার 6ও কিন্তু আমি বেজ এস্টিমেটের কথা বলে আসছিলাম, যে যেখান থেকে ইনহ্যারিট হয় সব কিছু। বেজ এস্টিমেটরে ইনহ্যারিট হবে, ক্লাসগুলোতে আমরা প্রেডিক্ট ট্রান্সফর্ম যাই করি না কেন সেটা হচ্ছে হলো ট্রান্সফর্ম ম্যাট্রিক্সে হয়ে দেন ম্যাজিক জেনারেটিং চলে যাবে, তাই না? এই পুরো জিনিসটা আমাদের এই ট্রান্সফর্মের জন্য কাস্টম মডিউল হিসেবে কাজ করবে, ঠিক আছে? এই কাস্টম মডিউলটাই আপনার কন্ট্রিবিউশনস, এই যে কাস্টম মডিউলটা দেখতেছেন এটা আপনার কন্ট্রিবিউশনসের মধ্যে পড়বে। তো আমাদের আর কোনো কিছু নাই, আমরা মোটামুটি কভার করে ফেলছি। আচ্ছা, আমরা যেটা করব, মানে আমাদের যে লার্নিং ক্ষেত্রে অনেকে হয়তো বা বলতেছেন যে ভাইয়া থিওরিকে পড়া যাচ্ছেন, ম্যাথ কোথায় বা কোড কোথায়, এটা আমাদের একটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে। সো আমরা যেটা ফলো করবো সেটা হচ্ছিল টিএমসি। টিএমসি হচ্ছিল থিওরি, ম্যাথমেটিক্স এবং হচ্ছে হলো আমাদের কোড। সো আমরা এই টিএমসিটাকে যথেষ্টভাবে ফলো করার চেষ্টা করব। যেহেতু আমরা ইন্ট্রোডাক্টরিতে এখনও পর্যন্ত আসি, দ্যাটস ওয়াই হচ্ছে না আমরা থিওরিটিক্যাল কনসেপ্টগুলোকে একটু মাথায় বা নিচ্ছি, কিন্তু পরবর্তী যে জায়গাগুলোতে আমাদের থিওরি, ম্যাথ এবং কোড প্যারালালি আমরা মুভ অন করবো, ঠিক আছে? সো আজকে এতটুকু পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট সেশনে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।